এটা সেই ভাগীরথী নদী যেটি বারবার মনে করিয়ে দেয় নবাব সিরাজউদ্দৌলাকে, যিনি পলাশীর যুদ্ধের পর এই নদী অতিবাহিত করেই পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অবশেষে তিনি ধরা পড়ে যান। তারপর তাকে অতি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর এটা সেই হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। এটা দেখে আমরা অনেকেই মনে করি যে নবাব সিরাজউদ্দৌলা নির্মাণ করেছে, আসলে কিন্তু এটি নির্মাণ করেছিল হুমায়ুন জাহ। তাই আজকে আমি বেরিয়ে পড়লাম আসল হাজারদুয়ারি অর্থাৎ নবাব সিরাজের তৈরি সেই স্বপ্নের গড়া ভাগীরথী নদীর তীরে অবস্থিত হিরাজিল প্রাসাদটিকে খুঁজতে। নবাব সিরাজউদ্দৌলার স্বপ্নের গড়া হিরাজিল প্রাসাদ যদি সম্পূর্ণ হতো, তাহলে আজকে যেভাবে মানুষ হাজারদুয়ারিতে এবং ইমাম বাড়া দেখতে এত মানুষের ভিড় জমে সেই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করে, ঠিক তারও থেকে কিন্তু অনেক বেশি লোক আজকে এই হিরাজিল প্রাসাদেই কিন্তু আসতো। নবাবের হিরাজিল প্রাসাদ যে জায়গাটিতে হওয়ার কথা ছিল, জায়গাটির নাম হলো মুনসুরগঞ্জ। এখন সেই জায়গাটিতেই যাচ্ছি। এই প্রাসাদটি তৈরির জন্য সেই সময় নবাব দেশ এবং বিভিন্ন দেশের জায়গা থেকে পাথর এনেছিলেন, আর বেশিরভাগ পাথর ছিল গৌড়ের ধ্বংসস্তূপ। পলাশীর যুদ্ধ যদি না হতো, তাহলে আজকে হাজারদুয়ারিতে যে পরিমাণ পর্যটক বেড়াতে আসেন, তারও থেকে অনেক বেশি পর্যটক আজকের হিরাজিল প্রাসাদেই আসতেন। তবে যারা ইতিহাস প্রেমিক, তারা এখানে আসে খোঁজে নবাবের তৈরি সেই হিরাজিল প্রাসাদের ধ্বংসস্তূপগুলোকে। পৌঁছে গেলাম মুনসুরগঞ্জ প্যালেসে। এটাই নাকি সেই নবাব সিরাজউদ্দৌলার স্বপ্নের গড়া হিরাজিল প্রাসাদ। আমি আর একটু নিকটে যেতে থাকলাম, কারণ সকলেই বলছিল এটাই নাকি সেই হিরাজিল প্রাসাদ, কিন্তু আমি সেখানে কিছু স্তূপও দেখতে পাচ্ছি না। কোথাও যেন মনে হচ্ছিল না এটাই সেই নবাবের তৈরি হিরাজিল প্রাসাদ। আর একটু সামনে যাওয়ার পর একটা স্তম্ভ দেখতে পেলাম, যেখানে লেখা আছে নবাব মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান সিরাজউদ্দৌলা। এটাই কিন্তু নবাব সিরাজউদ্দৌলার আসল নাম। আমরা শুধু জেনেছি তিনার নাম নবাব সিরাজউদ্দৌলা। চারদিকটা শুধু বাঁশবন দেখা যাচ্ছে, বাঁশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সামনে একটু দেখলাম কিছু ফুলের বাগান, কিন্তু নবাবের সেই হিরাজিল প্রাসাদ কোথাও দেখছি না। আরও এগোতে থাকলাম, সামনে যেতে থাকলাম, এবং বেশ কিছু ফুলের বাগানের মধ্যে প্ল্যাকার্ড রয়েছে। ডান দিকে দেখুন একটি প্ল্যাকার্ড, যেখানে নবাব সিরাজের যে হিরাজিল প্রাসাদের যে গঠন, যে স্ট্রাকচার, সেটা কিন্তু দেওয়া আছে। আর বাম দিকে একটি স্তম্ভ করা আছে যেখানে উদ্যান লেখা আছে। আর ঠিক উদ্যানের একদম বাম পাশে ওখানে কিন্তু দেওয়া রয়েছে নবাব সিরাজ। সেই সাথে সাথে আপনারা যদি এখানে আসেন কখনো, এই ছোট ছোট প্ল্যাকার্ডগুলো অবশ্যই পড়বেন। এই প্ল্যাকার্ডে কিন্তু নবাবের যে স্বপ্ন ছিল হিরাজিল প্রাসাদ, এই হিরাজিল প্রাসাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলিং খোদাই করা আছে, লিপিবদ্ধ করা আছে। এখানে আপনারা জানতে পারবেন এগুলো যদি পড়েন প্ল্যাকার্ডগুলো, সেখানে কিন্তু নবাবের হিরাজিলের যে গঠন প্রণালী কেমন হতো, কিভাবে সেটা করা হয়েছিল, সেগুলো দেওয়া রয়েছে, এবং সেটি ধীরে ধীরে কিভাবে অবলুপ্ত হয়েছে, এবং হিরাজিল প্রাসাদকে জুড়ে যে বিকৃত ইতিহাস, সেগুলোও কিন্তু আপনারা এই প্ল্যাকার্ডগুলো পড়ে জানতে পারবেন। তো প্ল্যাকার্ডগুলো পড়ার পর আমি আরেকটু এগোতে থাকলাম হিরাজিল প্রাসাদের সেই অবশিষ্ট স্তূপগুলোকে দেখার জন্য। কিন্তু চারিদিকে শুধুই বাঁশবন, অথচ এই জায়গাটিই কিন্তু একসময় ছিল হিরাজিল প্রাসাদ, যেখানে নবাব সিরাজ কিন্তু থাকতেন, এবং এখানে তখনকার দিনে নামাজ কিন্তু এখানেই আদা করা হতো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমবেত হতো এই হিরাজিল প্রাসাদে। ইতিহাসে পাওয়া যায় এই হিরাজিল প্রাসাদ প্রায় 70 থেকে 80% কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ঠিক এমনই সময় পলাশীর যুদ্ধ সংগঠিত হয়, তারপরের সেই করুণ ইতিহাস আমরা সকলেই জানি। তো যাই হোক, অবশেষে আমি হিরাজিল প্রাসাদের বনেত্রী খোঁজার জন্য আরেকটু সম্মুখভাগে গেলাম, এবং সামনে দেখছি ভাগীরথী নদী। এই ভাগীরথী নদী তখন কিন্তু অনেক বেশি সংকীর্ণ ছিল, ধীরে ধীরে তা কিন্তু প্রসার বৃদ্ধি ঘটেছে। আর এর সাথে সাথেই কিন্তু সিরাজের তৈরি হিরাজিল প্রাসাদের ধ্বংসটাকে আরও সম্প্রসারণ করে গ্রাস করে নিয়েছে। আর এই যে নদীটা আপনারা দেখছেন, এরই সাথেই কিন্তু লেগে রয়েছে হিরাজিল প্রাসাদের বনেদ এবং ভিদ।
আমি আরেকটু আপনাদেরকে সামনে এবং নদীর নিচের দিকটায় নেমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি নিজেও খোঁজার চেষ্টা করব সেই প্রাসাদের স্তূপগুলোকে। এই যে সাইডে যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কিন্তু সম্ভবত হিরাজিল প্রাসাদের ভিত, তবে নদীর আরও সম্মুখভাগে কিন্তু অনেকখানি অংশ চলে গিয়েছে। এটা পরবর্তীতে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এবং এখনও যতগুলো অবশিষ্ট রয়েছে দেখা যাচ্ছে সম্ভবত ধারে অর্থাৎ নদীর পাড়ে গাছগুলোর জন্য এই স্তূপগুলো টিকে রয়েছে। পরবর্তী দেখুন সাইড থেকে এই যে জায়গাগুলো এগুলো সবই কিন্তু স্তূপ, ওপর থেকে মাটি পড়ে তা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানে আমি কিছুটা হাত দিয়ে দেখছিলাম যে কতটা এখানে ভগ্ন অবস্থায় রয়েছে, পরে এটা দেখলাম যে খুবই নরম হয়ে গিয়েছে। এইভাবে যদি আরও কিছু বছর যায় তাহলে কিন্তু এই হিরাজিল প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস এবং বিলীন হয়ে যাবে। ইতিহাস থেকে প্রায় অনেকখানি অংশ প্রায় মুছেই গিয়েছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে স্মরণ করার সঙ্গে সঙ্গেই হিরাজিল প্রাসাদটি চলে আসে বলে তাই মানুষের হৃদয়ে এখনও কিন্তু এই হিরাজিল প্রাসাদ এই হিরাজিল প্রাসাদ কিন্তু জায়গা করে নিয়েছে। এই সেই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হিরাজিল প্রাসাদের কিন্তু উপরিপৃষ্ঠ। এখন এখান উপরে কিন্তু গাছ জন্মেছে, গাছ জন্মিয়ে জায়গাগুলোকে ধীরে ধীরে গ্রাস করে দিচ্ছে, কিন্তু এই যে পুরোটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এটা বনেতরা কিন্তু একদম সম্মুখ ভাগ পর্যন্ত গিয়েছে এবং এটা অনেক বড় একর অংশ জুড়ে রয়েছে। প্রত্যেক ইউটিউবারের কাছে এটাই বলবো, যারা এখানে আসে ভিডিও বানায় তারা অবশ্যই এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত, কারণ যখনই মুর্শিদাবাদের ইতিহাসের কথা বলা হবে তখনই যেন নবাব সিরাজউদ্দৌলার কথা আমাদের একদম চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু আজকের এই হিরাজিল প্রাসাদ যেটা নবাব সিরাজউদ্দৌলা করতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে তা হয়নি, তো আজকে তেনার এই স্মৃতি বিজড়িত হীরা প্রাসাদ প্রায় একদম বিলুপ্তির পথে। চারিদিকে বাঁশের বাগান এবং সামান্য কোথাও স্তূপ আপনারা দেখলেন, তো এগুলোকে সংরক্ষণ করা অবশ্যই দরকার, কারণ পরের পিঢ়ি যারা বা জেনারেশন আছে তারা এটাকে অবশ্যই দেখবে এবং মনে করবে। কারণ নবাব সিরাজউদ্দৌলা হলো মুর্শিদাবাদের ইতিহাসের এমন একজন ব্যক্তিত্ব যে মুর্শিদাবাদের কথা উঠলেই সর্বপ্রথম আমরা নবাব সিরাজউদ্দৌলাকেই স্মরণ করে থাকি।